হ্যালো স্টুডেন্টস, আজকের পড়ানোর বিষয় হচ্ছে ফেবল। এটি একটি কবিতা। এই কবিতাটি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ক্লাস 10-এর যে বই ব্লিস, সেই ব্লিসের সেকেন্ড লেসন এটা। এই কবিতাটা লিখেছেন র্যালফ ওয়ালডো ইমারসন। তিনি একজন আমেরিকান কবি। তার জন্ম হয়েছিল 1803 এবং মারা গেছেন 1882 খ্রিস্টাব্দে। তিনি কবি ছিলেন, প্রবন্ধকার ছিলেন, গল্প লিখতেন এবং বিখ্যাত মানুষ ছিলেন। আজও তার কবিতা আমরা খুব গুরুত্ব দিয়ে পড়ি। এই কবিতাটার নাম হচ্ছে ফেবল। ফেবল নামটা একটা বিশেষ মানে আছে। ফেবল হচ্ছে সেই সব গল্প, ছোট গল্প, কবিতা যেগুলোর সাধারণ মানুষ যে ভাষায় কথা বলে সেই ভাষায় লেখা হয় যাতে সাধারণ মানুষ বুঝতে পারে। এবং ফেবলের চরিত্রগুলো সবসময় জন্তু, পাখি বা প্রাণী বা অপ্রাণী এদের নিয়ে হয় এবং গল্পের শেষে একটি নীতিকথা থাকে। নীতিকথা মানে এই কবিতাটি বা গল্পটি বা ছোট গল্পটি বা বড় যা থাকে সেইটা পড়ে আমরা কি শিখলাম। এবার ফেবলের সঙ্গে আরেকটা নাম ওতপ্রোতভাবে জড়িয়ে, সেটা হচ্ছে প্যারাবল। প্যারাবল মানে হচ্ছে একই জিনিস, মানে একই ধরনটা একই, সেটাও সাধারণ মানুষের যে রোজকার কথ্য ভাষা, সেই ভাষায় লেখা হয়, সহজ সরল ভাষা লেখা হয়, সাধারণত ছোট ছোট গল্প হয়, সেই গল্পের শেষে একটা নীতিকথা দেওয়া থাকে। কিন্তু প্যারাবলের চরিত্রের মধ্যে মানুষও থাকে, ফেবলে কিন্তু তা থাকে না। এবং এই ফেবল বা প্যারাবল এর মাধ্যমে পৃথিবীর বহু মনীষী, বিখ্যাত মানুষেরা অনেক গল্প বলেছেন, যে গল্পের মাধ্যমে আমাদের নীতি কথা শিখিয়েছেন। আমরা কি কি করা উচিত, হোয়াট টু ডু অ্যান্ড হোয়াট টু নট ডু, হোয়াট উই শুড নট ডু, সেগুলো তারা বারবার যুগ যুগ ধরে পড়িয়েছেন। তা এইটা একটা খুব হালকা কবিতা, খুব সাংঘাতিক কঠিন কবিতা নয়, কিন্তু গল্পের যে শিক্ষাটা সেটা কিন্তু আমাদের জীবনে অপরিহার্য। তাহলে এবার কবিতায় আসি। কবিতায় দুটো চরিত্র, একটা হচ্ছে একটা পাহাড়, একটা হচ্ছে একটা কাঠবিড়ালি। প্রথমেই বললাম যে প্যারাবলে চরিত্রে একটা মানুষ থাকে, কিন্তু ফেবলে কোনো মানুষ থাকে না। ফলে এখানে একটা কাঠবিড়ালি যা মানুষ নয় এবং একটা পাহাড় যার প্রাণ নেই, এরম দুটি চরিত্রকে নিয়ে এই কবিতাটা। প্রথম লাইনে কি লিখেছে? দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল হ্যাড এ কোয়ারেল। একটা পাহাড় এবং একটা কাঠবিড়ালির মধ্যে ঝগড়া হচ্ছে। তা কাঠবিড়ালি নয় প্রাণ আছে, সে নয় ঝগড়া করতে পারে, অন্তত জেস্চার পশ্চারেও বোঝাতে পারে, আচার আচরণেও বোঝাতে পারে যে ঝগড়া করছে। কিন্তু পাহাড়, এই যে পাহাড় একটা অপ্রাণীবাচক, একটা স্থবির জিনিস, সে ঝগড়া করছে। এইটা যে পদ্ধতিতে করা হয় এটাকে বলা হয় পার্সনিফিকেশন, যেখানে অপ্রাণীবাচক প্রাণীর মতো আচরণ করে। তা এখানে পাহাড়টা প্রাণীর মতো কাজ করছে, সে একটা কাঠবিড়ালির সঙ্গে ঝগড়া করছে, বা উল্টোভাবে বললে কাঠবিড়ালিটাও পাহাড়ের সঙ্গে ঝগড়া করছে। তা ঝগড়ার বিষয়টা শুনি এবার। বলছে, and the former called the latter little prig. ফর্মার মানে পূর্বতন, যে আগে আছে। তাহলে আগে কার নাম আছে? দ্য মাউন্টেন। মাউন্টেন ওই একে বলছে, ওই কাঠবিড়ালিকে বলছে লিটল প্রিগ। লিটল প্রিগ মানে কি? লিটল প্রিগ মানে হচ্ছে এমন একটা ভাবভঙ্গি, এমন একটা জেস্চার পশ্চাৎ যে মনে হচ্ছে যেন সে অনেক কিছু জানে বা সব কিছুই জানে। তারপর লাইন বলছে বান রিপ্লাইড। বান হচ্ছে কাঠবিড়ালিটিকেই বলা হয়েছে। সে কি উত্তর দিচ্ছে? ইউ আর ডাউটলেস ভেরি বিগ। এটা বলতে আমার দ্বিধা নেই যে তুমি বিশাল বড়, তোমার আয়তন বিশাল, তোমার অবস্থান বিশাল, তুমি পৃথিবীতে অনেকটা জায়গা নিয়ে আছো। বাট অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার মাস্ট বি টেকেন ইন টুগেদার। কিন্তু পৃথিবীর যত জিনিস আছে, যা জীবিত, প্রাণ আছে, প্রাণ নেই, সেরকম সব জিনিসেরই, বাট অল সর্টস অফ থিংস ওয়েদার মাস্ট বি টেকেন টুগেদার। এবং এই যে আবহাওয়া, পরিবেশ, প্রকৃতি, গাছপালা, নদী, জঙ্গল, সবকেই একসঙ্গে নিতে হবে। তুমি কতটা বড়, তুমি কতটা ছোট,
এইটা বোঝানোর জন্যে সবটা একসঙ্গে নিয়ে তোমাকে বিচার করতে হবে। কারণ পৃথিবীতে আমরা যা দেখি, যা বলি, সেগুলো সবই কিন্তু আপেক্ষিক। একজন মানুষ আরেকজন মানুষের থেকে লম্বা, একজন আরেকজনের থেকে বেটে, এটা কিন্তু ওই যে দুজনের মধ্যে তুলনা হচ্ছে তার সাপেক্ষে। পর্বত ওই কাঠবিড়ালির সাপেক্ষে অনেক বড়, আবার অন্য কোনো পর্বতের সাপেক্ষে সে ছোট। সেই জন্যে কাঠবিড়ালিটা সুন্দরভাবে বলেছে, একজন জ্ঞানী মানুষের মতো বলেছে যে এই সব, এই প্রকৃতি, এই পৃথিবী, এই আবহাওয়া, এই সবকে নিয়ে আমাদের হিসেব করতে হবে বা বলতে হবে যে কে কত বড়, কে কত ছোট। তারপরে কি বলছে, অ্যান্ড আ স্ফেয়ার, এবং বলছে, এবং এই যে স্ফেয়ার বলতে একটা গোল বুঝি, যেহেতু পৃথিবীটা গোল এবং পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘুরছে, যদিও বৈজ্ঞানিকভাবে একদম গোল না, একটু ইলিপ্টিক্যাল, সব ঠিক আছে, কিন্তু আমরা এসেন্সটা যদি নিই, তাহলে যেহেতু গোল, সেই জন্যে এই গোটা বিষয়টাকে একটা গোলের মধ্যে নিলাম আমরা। সেই গোলের ভেতরে সব আছে, আমাদের প্রকৃতি আছে, আবহাওয়া আছে, পরিবেশ আছে, মানুষ আছে, গাছ আছে, পাহাড় আছে, নদী আছে, জঙ্গল আছে, সব আছে। এই সবটা নিয়ে তোমাকে বিচার করতে হবে যে আমি ছোট না তুমি বড়, না তুমি ছোট না আমি বড়। And think it no disgrace to occupy my place, and I think it no disgrace to occupy my place, এবং আমি মনে করি এটা আমার কোনো রকম লজ্জার নয়, এটা নিয়ে আমার কোনো লজ্জাই নেই যে আমি যে পরিমাণ জায়গাটা এই পৃথিবীতে নিয়ে বসবাস করছি, বা আমি পৃথিবীতে যে পরিমাণ জায়গাটা নিয়ে ঘুরে বেড়াই, থাকি, এটার জন্য আমার কোনো লজ্জা নেই। তারপরে কি বলছে, If I am not so large as you, you are not so small as I. আমি যদি তোমার মতো বড় না হয়েও থাকি, তুমিও কিন্তু আমার মতো ছোট নয়। কাঠবিড়ালিটা একটা দর্শনের কথা বলছে, যে আসলে সবাই তো একই রকম হয় না। একজন বড় হয়, মানে আয়তনে বড় হয়, একজন ছোট হয়, একজনের ক্ষমতা বেশি হয়, একজনের ক্ষমতা কম হয়, একজন অনেকটা জায়গা নিয়ে থাকে, একজনের কম জায়গা নিয়ে থাকে, একজনের দক্ষতা বেশি হয়, একজনের দক্ষতা কম হয়, একজনের প্রতিভা বেশি হয়, একজনের প্রতিভা কম হয়। কিন্তু তার মানে এই নয় যে আমি এই পৃথিবীতে থাকবো না, বা আমি এই পৃথিবীতে আমার কোনো অবদান নেই। এই কবিতায় একটা মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে যে এই পৃথিবীতে প্রাণ আছে, প্রাণ নেই। যেরকমই বস্তু হোক, সে পাহাড়ি হোক, কাঠবিড়ালি হোক, মানুষ হোক, জঙ্গল হোক, নদী হোক, সমুদ্র হোক, প্রত্যেকে একটা নির্দিষ্ট অবদান আছে এই পৃথিবীতে, এবং সেই অবদানের জন্যে সে এই পৃথিবীতে সে বসবাস করছে। সে যতটা জায়গা, তার যতটা প্রয়োজন, সে ততটা জায়গা নিয়ে আছে। তার জন্য তো কোনো হীনমন্যতা ভোগা বা তার কোনো লজ্জার কোনো কারণ নেই, বা অন্য কোনো কেউ, অন্য প্রাণী বা অন্য কেউ তাকে তো তার জন্য তাকে ছোটও করতে পারে না। কি যে কাঠবিড়ালি পাহাড়ের মতো বড় নয়, তাতে কি করা যাবে? এটা তো কাঠবিড়ালির কোনো অপরাধ নয়। এবং কাঠবিড়ালি পাহাড়ের মতো বড় হতো, লাভটা কি হতো? আমরা বিচার করব এই পৃথিবীতে তার যে অবদান, সেটা সে রেখে যাচ্ছে কিনা, তার যে স্বাক্ষর, সে সেটা রেখে যাচ্ছে কিনা। তারপরের লাইনটা কি বলছে, You are not and not half so spry, I will not deny you make a pretty squirrel track. এবং তুমি আমার মতো, একটা কাঠবিড়ালির প্রচুর প্রাণ আছে, একটা পাহাড়ের তো স্থবির, সে তো স্থির, সে তো তার তো কোনো স্মরণ নেই, এক জায়গা থেকে এক জায়গায় সরতে পারে না, তার চঞ্চলতা নেই। তাকে দেখে আমরা যেমন কাঠবিড়ালির গতি দেখে, লাফানো দেখে, ছোটাছুটি দেখে আনন্দ পাই, পাহাড়ের তো সেগুলো আমরা দেখতে পাই না। পাহাড় স্থির, স্থবির, আমরা যেভাবে দেখছি সেইভাবেই সে আছে। অবশ্যই তার কিছু ভূমিকা আছে, অবদান আছে, সব আছে, কিন্তু কাঠবিড়ালি লোক এটা মনে করিয়ে দিচ্ছে। আর কি বলছে, I shall not deny you make a very pretty squirrel track. আমি এটা কখনোই অস্বীকার করছি না যে তুমি একটা সুন্দর কাঠবিড়ালি যাওয়ার যে রাস্তা জঙ্গলের ভেতরে, সেই রাস্তাটা করার সুযোগ করে দিয়েছ। কারণ এই পাহাড়ের ওপরেই অসংখ্য রাস্তা রয়েছে। সেই রাস্তায় কোনোটায় কাঠবিড়ালি যায়, কোনোটায় বাঘ যাচ্ছে, কোনোটায় ভাল্লুক যাচ্ছে, যে প্রাণী যে রাস্তায় যাচ্ছে, এবং সেটার জন্য তো তোমার ভূমিকা অনস্বীকার্য। আমরা তো এটা অস্বীকার করতে পারি না। তুমি না থাকলে আমরা কোথায় যেতাম? এই যে সুন্দর পথের কথা আমরা বলছি, এটা তুমি পাহাড় না হলে আমরা কোথায় পেতাম?
আর আসলে ওই পাহাড়ের বুকে গাছ আছে, হয়তো জঙ্গলও আছে, সেই জঙ্গলে বহু প্রাণী থাকে সেই জঙ্গলে। কারণ এই জঙ্গলগুলো, গাছগুলো তো প্রাণীদের আশ্রয়স্থল। ফলে পাহাড়ের এই ভূমিকাটাকে আমরাও অস্বীকার করি না, কবি এই কাঠবিড়ালির মাধ্যমে সেইটা এখানে বলেছে। কাঠবিড়ালিও বলছে আমি অস্বীকার করি না, সে স্বীকার করছে পাহাড়ের যে এই যে গ্রেটনেস, এই যে মহত্ব। এবং তারপরে বলছে ট্যালেন্ট ডিফার্স। প্রত্যেক মানুষের প্রতিভা কিন্তু, প্রত্যেক মানুষ বলে না, প্রত্যেক বস্তু এই পৃথিবীতে যা যা এক্সিস্ট করে প্রত্যেকের আলাদা আলাদা। কীরকম? অ্যাজ অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইজলি পুট। এবং প্রতিটা জিনিস ভীষণ সুন্দর এই প্রকৃতিতে। পৃথিবীতে যা যা অবস্থান করছে প্রত্যেকটা অসাধারণ সুন্দর, এবং তারা খুব সুন্দরভাবে পৃথিবীতে এগুলোকে বসানো আছে, মনে হয় যেন এগুলো বসানো আছে। দে আর ওয়েল ওয়াইজলি কেপ্ট। খুব বুদ্ধি খরচ করা আছে, জ্ঞানের সঙ্গে এগুলো বসানো আছে। তারপরে কি বলছে? ইফ আই ক্যান নট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক। আমি যদি আমার পিঠে জঙ্গল বহন না করতে পারি, সত্যি তাহলে কাঠবিড়ালি তো সে ক্ষমতা নেই। নাইদার ক্যান ইউ ক্র্যাক আ নাট। তুমি একটা বাদামকে মানে বাদামের খোলটা তুমি ভাঙতে পারো না, যেটা কাঠবিড়ালি পারে। এটা হচ্ছে কবিতার লাইন বাই লাইন যদি মানে বলি, এর একটা অন্তর্নিহিত মানে আছে। অন্তর্নিহিত মানেটা হচ্ছে এই পৃথিবীতে, আমি এর আগে বহুবার বললাম, যার প্রাণ আছে, যার প্রাণ নেই, সব রকম বস্তুরই এই পৃথিবীতে একটা সুন্দর সহাবস্থান। এবং এই সহাবস্থানের ক্ষেত্রে প্রত্যেকের জেনে হোক না জেনে হোক একটা নির্দিষ্ট ভূমিকা আছে এই পৃথিবীতে, যেটা কিনা এই পৃথিবীর অবস্থানকে আরো সুদৃঢ় করছে। এই যে পৃথিবী যে সুন্দরভাবে চলছে, এই পৃথিবী আমরা চোখ খুলে এই যে সুন্দর পৃথিবী দেখি, এই সুন্দর পৃথিবী দেখার পেছনে প্রত্যেকের, এই শুধু এই পাহাড় এবং কাঠবিড়ালি নয়, এই পাহাড় এবং কাঠবিড়ালির বাইরে যে বৃহত্তর জগতে যে বৃহত্তর প্রাণী রয়েছে তারা, এবং প্রাণ নেই এরম যেসব বস্তু আছে তারাও এই পৃথিবীকে তাদের অবদান দিয়ে পৃথিবীকে সুন্দর করে তুলেছে, এই পৃথিবীকে সমৃদ্ধ করে তুলেছে। এবং যেহেতু আমাদের জীবন সময় দ্বারা নির্ধারিত, সেহেতু যাদের প্রাণ আছে তারা যতদিন বেঁচে আছে তারা ততদিনই পৃথিবীকে সমৃদ্ধ করছে তাদের ভূমিকা দিয়ে। কাঠবিড়ালি সে তার আনন্দও করছে, কাঠবিড়ালির মতো আনন্দে বাদাম ভেঙে খাচ্ছে। আবার পাহাড়ের মতো সে সুন্দর সুন্দর রাস্তা করার জায়গা দিচ্ছে, জঙ্গল তৈরির জায়গা দিচ্ছে। তবে প্রত্যেকের একটা নির্দিষ্ট ভূমিকা আছে, এবং এই ভূমিকাটা প্রত্যেককে স্বীকার করতে হবে। তাহলেই আমরা এই কাঠবিড়ালি এবং এই পাহাড়ের মতো ঝগড়ার মধ্যে আর আমাদের যেতে হবে না। আসলে আমরা এই কাঠবিড়ালি এবং এই পাহাড়ের এই ঝগড়া থেকে এই শিক্ষাটাই নেব যে আমাদের ঝগড়া করার কোনো কারণ নেই। আমরা প্রত্যেকে আমাদের মতো করে, আমাদের যেমন ক্ষমতা, যেমন প্রতিভা, যেমন আয়তন, যেমন প্রকৃতি, সেই সব নিয়ে আমরা আমাদের পৃথিবীকে সুন্দর করছি, সমৃদ্ধ করছি। ফলে প্রত্যেকেই অল আর পার্ট অ্যান্ড পার্সেল অফ দিস প্ল্যানেট। এই পৃথিবীর প্রত্যেকেই আমরা অপরিহার্য অংশ। এইটাই হচ্ছে যে প্রথমেই বললাম ফেবিলের শেষে একটা নীতি কথা থাকে, এটা শিক্ষা। এটা হচ্ছে এই কবিতাটার শিক্ষা হচ্ছে আমরা প্রত্যেকেই এই পৃথিবীর সৌন্দর্য এবং সমৃদ্ধির জন্য অপরিহার্য। থ্যাংক ইউ। আজকের মতো এখানেই শেষ। পরের দিন আরেকটা কবিতা বা আরেকটা গল্প নিয়ে হাজির হব। গুড বাই।